আমি একজন সংসদ সদস্যের কথা বলতে পারি যে মাইক লাগিয়ে স্কুলের কি বলে যে শিক্ষক নিয়োগের অকশন চালিয়েছে আমাদের সরকারের সময়। একজন সংসদ সদস্য তিনি এখানে বসে একজন স্কুলের সভাপতি নিয়োগ করতে পারেন। এখন ভাই আপনি একটা এলাকায় লক্ষ মানুষের ভোট নিয়ে সংসদ সদস্য হয়েছেন, এখন ভাই কারে আপনি সভাপতি নিয়োগ করবেন? এটা কিভাবে আপনার কাজ হইতে পারে? আপনি একজন সংসদ সদস্য, আপনি 10 জন লোকের ভিতরে একজনকে সভাপতি করলে বাকি 9 জন মনক্ষুণ্ণ হচ্ছে। আবার আপনি সবাইকে চিনবেন অন্তর্জামী, এটা তো হতে পারে না। তা আপনি একজন লোককে কলেজের সভাপতি বানালেন, আরেকজনকে স্কুলের সভাপতি বানালেন, দেখা গেল তারা নিয়োগ বাণিজ্যে নিজেদেরকে সংযুক্ত করে ফেললো। এখন আপনি কি দায়ভার নিবেন? নো। তার মানে হচ্ছে যে আমাদের সংস্কারের যে প্রস্তাবগুলো, আমি পূর্ববর্তী সময়েও বলতে চাই, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটাকে মিলিয়ে বলতে চাই যে ফোকাস ঠিক ছিল না, এখনো ফোকাস ঠিক নাই। যদি না ইমিডিয়েট লাভের জায়গা আপনি আলাদা না করেন, একজন সংসদ সদস্য কি কারণে উনি শুল্ক মুক্ত 10 কোটি টাকার গাড়ি পাবেন? হ্যাঁ, উনি ওনার এলাকায় যাবেন, সরকার এবং সংসদের মধ্যে সমন্বয় থাকতে হবে। অবশ্যই একজন দরিদ্র লোক তো সংসদ সদস্য হতে পারেন, তিনি কিভাবে ঢাকা থেকে আবার এলাকায় যাবেন? ইয়েস, সেই জায়গায় সরকারি ব্যবস্থাপনা থাকতে হবে। অর্থাৎ তিনি গেলে, যিনি জেলা প্রশাসক, তিনি সরকারি ব্যবস্থাপনায় তার এলাকায় তিনি যখন জনগণের কাছে যাচ্ছেন আসছেন, সে জায়গায় যানবাহন দিতে পারেন। ট্রেনে যাবেন, ট্রেনের জন্য আপনি ভর্তুকি দিতে পারেন। প্লেনে যাবেন, প্লেনের জন্য আপনি ভর্তুকি দিতে পারেন। সুবিধা তো কিছু থাকতে হবে। কিন্তু তাই বলে দেশের শুল্ক ক্ষেত্রে আমরা এই একটা বিল নিয়ে আসবো যে একটা 10 কোটি টাকা দামের গাড়ি, এটা আমি 1 কোটি টাকা নিয়ে আসবো, আরেকজন জনগণের আরেকজনের যে অংশ, রাইট? আপনি উপজেলা চেয়ারম্যানকে সরকার থেকে গাড়ি দিচ্ছেন, আপনি উপজেলা নির্বাহী অফিসারকে সরকার থেকে গাড়ি দিচ্ছেন, আপনি একজন জেলা প্রশাসককে সরকার থেকে গাড়ি দিচ্ছেন। তাহলে একজন সংসদ সদস্য যিনি মানুষের সাথে নিবিড় সম্বন্ধ স্থাপন করে দেশের প্রয়োজনে আইন প্রণয়ন করবেন, তার জন্য কেন আপনি গাড়ি দিতে পারবেন না? তাকে আপনি এই শুল্ক ফাঁকি দেওয়ার কালিমার থেকে চিরকালের জন্য মুক্তি দিয়ে দেন, কিন্তু তিনি জানবেন যে তিনি যতদিন সংসদ সদস্য থাকবেন ততদিন বাংলাদেশের যে কোনো প্রান্তে, উনি কিন্তু রংপুর বা ঢাকার সংসদ সদস্য না, বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন সংসদ সদস্য বাংলাদেশের সংসদ সদস্য। সুতরাং তিনি যে কোনো জায়গায় তার প্রয়োজনে, রাজনৈতিক প্রয়োজনে, তার সংসদের প্রয়োজনে যাবেন এবং সেখানে সরকার লজিস্টিক্স সরবরাহ করবে, এই ব্যবস্থাপনা অবশ্যই রাখতে হবে। সংসদ সদস্যকে যদি আপনি সরাসরি ক্ষমতা প্রয়োগের জায়গা থেকে আলাদা করে ফেলেন না, ইংরেজিতে একটা শব্দ আছে, এটাকে বলে সিনেকিওর। ইংরেজি শব্দ সিনেকিওর, এর মানে হচ্ছে আপনার সম্মান আছে, পদ আছে, প্রোটোকল আছে, কিন্তু সরাসরি কোনো ক্ষমতা নাই। যখন আপনি একজন সংসদ সদস্যকে সম্মান দিবেন, পদ দিবেন, প্রোটোকল দিবেন, কিন্তু সরাসরি ক্ষমতার ভাগ দিবেন না, সরাসরি সামষ্টিক ক্ষমতা তার, তখন কি হবে যে দুষ্টু লোকেরা যারা সংসদ সদস্য হয়ে নিজের আখের গোছাতে চায়, তারা এই খেলায় আসতে চাবে না। কারণ 30 কোটি টাকা খরচ করে সংসদ সদস্য হলে আপনি টাকা উদ্ধার করবেন কিভাবে যদি আপনার গম না থাকে, যদি আপনার চাল না থাকে, যদি নগদ টাকা না থাকে, যদি নিয়োগ বাণিজ্য করার মতো স্কুল কলেজে আপনি যদি মানুষকে সুযোগ না করে দিতে পারেন, তাহলে তো টাকা তুলতে পারবেন না। সুতরাং আপনি ওই ধরনের লোক কিন্তু এই খেলায় তখন আসবে না। তখন অপেক্ষাকৃত শিক্ষিত, অপেক্ষাকৃত বিবেকবান মানুষরাই আসার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। একেবারে শতভাগ হবে তা না, বাট অনেকটাই ভালো হবে। যেমন ধরেন, আমি একজন সংসদ সদস্যের কথা বলতে পারি যে মাইক লাগিয়ে স্কুলের কি বলে যে শিক্ষক নিয়োগের অকশন চালিয়েছে আমাদের সরকারের সময়। এবং আমি না বলে নেই, এটা আমি রিপোর্টও করেছি, কিন্তু এটা খুব বেশি দূর যায়নি, কারণ এটা চল হয়ে গিয়েছিল। এটা একটা সরকারি আমলের কথা না, এই চিত্র মোটামুটি বহু বছর ধরেই চলতেছে বিভিন্ন দলমত নির্বিশেষে। সুতরাং আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে, যে সংসদ যেটা হবে আইন প্রণয়নের ক্ষেত্র, সেই জায়গাটাতে এমন কিছু রাখা যাবে না যেখানে একজন লোভী মানুষ, একজন পাপী মানুষ, বা একজন ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করতে চান এই ধরনের কোন মানুষ সংসদ সদস্য হতে চাবেন। তার মানে হচ্ছে
সংসদের কোন সংসদ সদস্যের হাতে সরাসরি উন্নয়ন কর্মকাণ্ড চালানোর মতো কোনো বরাদ্দ রাখা যায় না। যখনই আপনি একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, বা একজন কংগ্রেসম্যান বা একজন সিনেটরের হাতে গম দিবেন, চাল দিবেন, কাবিটা, টিয়ার, আপনার নগদ অর্থ দিবেন, তখনই তাকে ঘিরে তার এলাকার মানুষের কিছু মানুষ যারা আসলে এইদিকে লোভ করে বা দৃষ্টি নিক্ষেপ করে, একটা মৌমাছির একটা মধু খাওয়ার মতো একটা আয়োজনের সৃজন হয়। অর্থাৎ একজন আইন প্রণেতা শুধুমাত্র আইন বানাবেন, তার আর অন্য কিছু করার নাই। তিনি বিল আনবেন, আইনের যে বিল, সেই বিলের উপরে তিনি বক্তব্য রাখবেন, কথা বলবেন, যুক্তিতর্ক হবে, এবং অবশ্যই গণতন্ত্রের উপর ভিত্তি করে, সংখ্যাগরিষ্ঠতার উপর ভিত্তি করে, সেটা সরাসরি ভোট বা কন্ট্রোভোট যাই হোক না কেন, তার মধ্যে দিয়ে সে আইনটা প্রণীত হবে।